গত কয়েক ঘন্টায় আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে একটি নির্দিষ্ট শিরোনাম ভাইরাল হতে দেখেছেন। সেখানে লেখা ছিল, নিজের উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ জামায়াত আমিরের। মূলধারার গণমাধ্যমগুলো এই খবরটিকে এমনভাবে ফলাও করে প্রচার করছে যেন বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিশাল কোনো রাষ্ট্রীয় পাপ করে ফেলেছেন, যেন তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের লোককে মন্ত্রী বানাচ্ছেন। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান একটি ভুল অবশ্যই করেছেন। রাজনীতিতে তার সেই চরম ভুলটি কি ছিল তা নিয়ে আমরা এই মেগা অ্যানালাইসিসের একেবারে শেষে কথা বলবো। কিন্তু গণমাধ্যমে যে নিউজটি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা এবং বিকৃত করা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আজ আমরা প্রমাণসহ এই মিথ্যা খবরের পেছনের আসল সত্যটি আপনাদের সামনে উন্মোচন করব। সুপারিশের যে চিঠি নিয়ে হঠাৎ করে এত প্রশ্ন এবং সমালোচনা উঠেছে, সেই চিঠি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুস্পষ্ট এবং কড়া বিবৃতি দিয়েছে। এই বিবৃতিটি পড়লেই পুরো জালিয়াতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, যে ঘটনাটি নিয়ে আজ এত হইচই সেটি মূলত কোনো নতুন ঘটনা নয়। এটি প্রায় 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত ইস্যু। 2 সপ্তাহ আগেই এই ঘটনার নিষ্পত্তি করে অভিযুক্ত মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। একই সাথে ঢাকা 14 আসনের সংসদ সদস্য এবং শহীদ মীর কাশেম আলীর সুযোগ্য পুত্র মীর আহমদ বিন কাশেম আরমানকে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত বিষয়কে হঠাৎ করে আজ কেন ভাইরাল করা হলো? এর পেছনের আসল ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে জামায়াতে ইসলামীর ভেতরে কিভাবে স্যাবোটেজ বা অন্তর্ঘাত করার চেষ্টা চলছে। আসল ঘটনাটি হলো, এই বিতর্কিত ডক্টর মাহমুদুল হাসান ছিলেন মূলত জামায়াত আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা। তিনি কিছুদিন আগে জামায়াত আমিরকে জানান যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবে একটি চাকরি খুঁজবেন। স্বাভাবিকভাবেই আমির এতে মৌখিক সম্মতি দেন যে ঠিক আছে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি দেখতে পারেন, কিন্তু এরকম কোনো নিয়োগ হলে তা হবে সম্পূর্ণ মাহমুদুল হাসানের ব্যক্তিগত প্রাপ্তি। এর সঙ্গে জামাতের কোনো দলীয় সংশ্লিষ্টতা থাকবে না। আর জামাত আমিরও তাকে দলের প্যাডে কোনো সুপারিশ করেননি। কিন্তু এরপর এই মাহমুদুল হাসান যে ভয়ঙ্কর জালিয়াতিটি করলেন তা রীতিমতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ। তিনি তার এই কাঙ্ক্ষিত চাকরির জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে সরাসরি জামায়াত আমিরের নামে একটি মিথ্যা চিঠি লেখেন। তিনি অত্যন্ত সুকৌশলে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে চিঠির বিষয়টি আমিরে জামায়াতকে ব্রিফ করলেও চিঠির আসল বিষয়বস্তু গোপন রাখেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই চিঠিতে তিনি নিজের জন্য মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করেন, যে বিষয়ে আমিরে জামায়াতের বিন্দুমাত্র কোনো সম্মতি বা ধারণাই ছিল না। সোজা কথায়, তিনি জামায়াত আমিরের সই নকল করে বা প্রতারণার আশ্রয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজেকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার এই ভুয়া চিঠিটি পাঠিয়েছিলেন। পুরো জালিয়াতি এবং প্রতারণার বিষয়টি যখন সামনে আসে তখন জামায়াতের হাইকমান্ডের টনক নড়ে। তারা বুঝতে পারেন যে এই মাহমুদুল হাসান শুধু একজন লোভী ব্যক্তি নন, তিনি মূলত পতিত হাসিনা সরকারের একজন এজেন্ট, যাকে সুকৌশলে জামায়াতের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল দলকে বিতর্কিত করার জন্য। জামায়াত এই প্রতারণা বুঝতে পারার সাথে সাথেই 2 সপ্তাহ আগে তাকে চরম অবমাননাকরভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। শুধু তাই নয়, জামায়াতের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবকে ফোন করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে ওই চিঠির সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ একটি জালিয়াতি। এরপর তাকে বাদ দিয়ে তরুণ এবং ক্ষুরধার রাজনীতিবিদ ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ে উপদেষ্টা বানানো হয়। অর্থাৎ যে ঘটনা জামায়াত 2 সপ্তাহ আগেই ধরে ফেলে ব্যবস্থা নিয়েছে, সেই ভুয়া চিঠির দায় এখন ডাক্তার শফিকুর রহমানের ঘাড়ে চাপিয়ে মূলধারার মিডিয়াগুলো এক নোংরা খেলায় মেতে উঠেছে। এবার আসুন সেই ভুলের কথায়, যে ভুলের কারণে ডাক্তার শফিকুর রহমানকে আজ এই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হলো। রাজনীতিতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করাটা সবচেয়ে বড় বোকামি। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন প্রবীণ এবং বিরোধী দলীয় নেতার দপ্তরে মাহমুদুল হাসানের মতো একজন প্রতারক, যাকে অনেকেই এখন শেখ হাসিনার সরকারের এজেন্ট বলছে, সে কিভাবে এত বড় পদে নিয়োগ পেল? একজন বেতনভুক্ত উপদেষ্টার ব্যাকগ্রাউন্ড চেক বা অতীত ইতিহাস যাচাই না করে তাকে এত বড় অ্যাক্সেস দেওয়াটাই ছিল জামায়াত আমিরের সবচেয়ে বড় ভুল।
যারা রাজনীতিতে দিনরাত ষড়যন্ত্রের শিকার হচ্ছে তাদের চারপাশে এমন গুপ্তচর থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু তাদের ফিল্টার করতে না পারাটা অবশ্যই একটি সাংগঠনিক দুর্বলতা। জামায়াতে ইসলামীকে এই ঘটনা থেকে চরম শিক্ষা নিতে হবে। মুরব্বিয়ানা বা অন্ধবিশ্বাস দিয়ে আধুনিক যুগের ধূর্ত রাজনীতি মোকাবেলা করা যায় না। এতক্ষণ আমরা মিডিয়ার মিথ্যাচার এবং ষড়যন্ত্র নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এখন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্বয়ং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের এমন একটি চরম ভুল বা ব্যর্থতা নিয়ে কথা বলবো, যা শুনলে আপনারা বুঝতে পারবেন দলের ভেতরে কিভাবে একটি ভয়ঙ্কর সিন্ডিকেট কাজ করছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন মাহমুদুল হাসান নামের ওই প্রতারক হয়তো হঠাৎ করেই ডাক্তার শফিকুর রহমানের ঘাড়ে চেপে বসেছিলেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং রীতিমতো আটকে ওঠার মতো। এই মাহমুদুল হাসান যে একজন চিহ্নিত বাটপার বা প্রতারক, এই বিষয়টি জামায়াতের শীর্ষ পর্যায়ের প্রায় সবাইরই জানা ছিল। এমনকি বাংলা কথন সহ অনেক জায়গায় তাকে নিয়ে রিপোর্টও করা হয়েছিল। জামায়াতের শীর্ষ পর্যায়ে তাকে নিয়ে ব্যাপক আপত্তি থাকার পরও তাকে কেন এত বড় পদে রাখা হলো? কারণটা হলো একটি ভয়ঙ্কর সিন্ডিকেট। এই সিন্ডিকেট ডাক্তার শফিকুর রহমানকে বুঝিয়েছিল যে মাহমুদুল হাসান নাকি খুব ভালো লিয়াজো বা যোগাযোগ মেনটেন করতে পারেন বিদেশিদের সাথে, অর্থাৎ একজন চিহ্নিত বাটপারকে শুধু তার লিয়াজো করার গুণের কারণে আমিরের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। আর এই বাটপারকে পদায়নের ফল বা কনসিকুয়েন্স হলো আজকের এই ভুয়া চিঠির ঘটনা। হ্যাঁ, চিঠিটা হয়তো মাহমুদুলের একক জালিয়াতি বা বাটপারি, কিন্তু দিন শেষে এর চরম রাজনৈতিক মূল্য বা কনসিকুয়েন্স ভোগ করতে হচ্ছে পুরো দলকে, পুরো জামায়াতে ইসলামীকে, জামায়াতের আমিরকে। এখন সাধারণ মানুষের মনে যে অত্যন্ত লজিক্যাল প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো যে জামায়াতে ইসলামী সারা দেশে এত মেধাবী, দক্ষ এবং সুশৃঙ্খল লোকদের দল বলে পরিচিত, সেই দলের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমানের দপ্তর থেকে এরকম একটি জালিয়াতির চিঠি কিভাবে পাস হলো? কথা হলো, এই বাটপার মাহমুদুল হাসানকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর জামাত বারবার সতর্ক করা হয়েছিল তাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু একটি অদৃশ্য সিন্ডিকেটের প্ররোচনায় জামাত তাকে বাদ দেয়নি। আর যেহেতু জামাত আমির স্বয়ং এই সিন্ডিকেটের প্ররোচনায় তাকে নিয়োগ দিয়েছিলেন, তাই এই ভুয়া চিঠির জালিয়াতির বিষয়টি যখন ধরা পড়ল তখন মিডিয়ার কাছে বা দেশবাসীর কাছে তা গোপন করা হলো। আর ঠিক এই গোপনীয়তার সুযোগটাই নিয়েছে ডিপ স্টেট বা গোপন রাষ্ট্রযন্ত্র। তারা অত্যন্ত সুকৌশলে জামায়াতের আমিরকে হেয় করার জন্য ভারতপন্থী টিভি চ্যানেলগুলোর মাধ্যমে এই রিপোর্টটি প্রথম করিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন এই ডিপ স্টেটের এজেন্ট বা হাসিনা সরকারের দালাল মাহমুদুল হাসানকে সরিয়ে শহীদ মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে জামাত আমিরের নতুন পররাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত করা হলো, তখন সেই একই মিডিয়াকে ব্যবহার করে আরমানের বিরুদ্ধেও অপপ্রচার শুরু হলো। মিডিয়া বলতে শুরু করলো যে তিনি নাকি গুমি হন, অর্থাৎ পুরো ঘটনাটি যে কতটা প্রতিশোধমূলক এবং সুপরিকল্পিত তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এরও মাঝে জামায়াতের মিডিয়া বা প্রচার বিভাগের চরম ব্যর্থতা আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আপনারা চিন্তা করুন, এই ঘটনাটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের, অথচ জামাতের প্রচার বা মিডিয়া বিভাগের ক্লিয়ার কোনো বক্তব্য কি আপনারা সাথে সাথে পেয়েছেন? না, তারা বক্তব্য দেয় 2-3 দিন পর, ঘটনা ঘটার পর। ততক্ষণে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমে জামাতের যে বিশাল ড্যামেজ বা রাজনৈতিক ক্ষতি হওয়ার তা কিন্তু হয়ে যায়। এই ধীরগতির এবং প্রতিক্রিয়াশীল মিডিয়া পলিসি দিয়ে আধুনিক যুগের তথ্য সন্ত্রাস বা প্রোপাগান্ডা মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে ভয়ের এবং আতঙ্কের ব্যাপার হলো, এই মাহমুদুল হাসানের মতো একজন চিহ্নিত বাটপারকে এমন একটি দায়িত্ব দেওয়া হয়েছিল যা বর্তমান রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, অর্থাৎ বিদেশিদের ম্যানেজ করা বা ফরেন অ্যাফেয়ার্স। একটু গভীরভাবে অনুসন্ধান করলে হয়তো দেখা যাবে এই লোক তলে তলে বিদেশিদের ম্যানেজ করার বদলে জামায়াতের বিপক্ষেই তাদের খেপানোর কাজটি করেছেন। ডিপ স্টেটের একজন এজেন্ট যখন আপনার ফরেন পলিসি ডিল করে, তখন এর চেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বোকামি আর কি হতে পারে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।